স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে হাতে কলমে হাজিরা খাতা পদ্ধতি অবধি বলেছিলাম। আজকে আমি তারপর থেকে তোমাদের সাথে আলোচনা করছি। তো দেখো, এরপর আমাদের আসছে কোন পদ্ধতি না হাতে কলমে ধাতুর চাকতি পদ্ধতি। তো কি করা হয় না, দেখো এই চাকতির উপর একটা কি হয় না, এই পদ্ধতিতে প্রত্যেক শ্রমিককে আলাদা আলাদা করে একটি ধাতুর চাকতি দেওয়া হয়। এই চাকতির উপর শ্রমিকের নাম কিংবা তার কর্মী সংখ্যা বা অন্য কোনো চিহ্ন বা বোর্ড নাম্বার লেখা থাকে, যাতে করে প্রত্যেক শ্রমিককে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যায়। ঠিক আছে, তো দেখো এখান থেকে না তোমাদের এরম কোয়েশ্চেন আসতে পারে যে ধরো পদ্ধতিটার একটা লাইন দিয়ে দিল, তারপর বললো যে বলো তো এটা কোন রকম পদ্ধতি, বা পদ্ধতির সুবিধা অসুবিধা থেকেও কোয়েশ্চেন আসতে পারে। কাজে একটুখানি দেখে নিতে হবে পদ্ধতিগুলো, একদম পুরোটা স্কিপ করে চলে যেও না। ঠিক আছে, এটা হলো। আর অতটা ডিটেলসে এখান থেকে ভালো করে একটু দেখে নিও, মানে গল্পের মতন পড়লেই এটা বুঝে যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপর তাও বলেছে নির্দিষ্ট সময় অন্তর এই বাক্স সরিয়ে নেওয়া হয় এবং হাজিরার দাখিলার কাজে নিযুক্ত ব্যক্তি বক্সে জমা হওয়া চাকতিগুলো দেখে দেখে সংশ্লিষ্ট শ্রমিকের নামের পাশে হাজিরা খাতায় তার উপস্থিতির সময় লিপিবদ্ধ করে। ঠিক আছে, একইভাবে কাজের সময় শেষ হয়ে গেলে শ্রমিকরা বক্সে রাখা এই চাকতিগুলো আবার নিজ নিজ স্থানে রেখে দেয়। এভাবে করা হয়। ঠিক আছে, দেখো একটা লাইন এবার মনে করে দেখো কি লিখেছে। আলাদা আলাদাভাবে চাকতি দেখিয়ে হাজিরার কাজে নিযুক্ত কর্মীর সহায়তায় তারা তাদের আসার সময় নথিভুক্ত করে, ফলে কোনো শ্রমিক দেরি করে এলে এই পদ্ধতিতে তা সহজেই নির্ণয় করা যায়। তাহলে এটা একটু মনে রাখবে যে কোন পদ্ধতিতে সহজেই শ্রমিকদের দেরি করে এলে নির্ণয় করা যায় না, এই যে যেটা এক্ষুনি বললাম চাকতি। তারপর দেখো বলেছে অন্যদিকে কারখানার কাজের সময় শেষ হয়ে যাওয়ার পরেও যদি কিছু কিছু চাকতি বাক্সে পড়ে থাকতে দেখা যায়, তবে বোঝা যায় যে কোনো কোনো শ্রমিক অতিরিক্ত সময় কারখানার কাজে নিযুক্ত আছে। তারা যখন কারখানা থেকে বেরিয়ে যায় তখন হাজিরার কাছে নিযুক্ত কর্মীর সহায়তায় তারা তাদের অতিরিক্ত কাজ করার সময় লিপিবদ্ধ করে। তার মানে দেখো এই যে এটা পড়বে এবারে, ফলে কতজন শ্রমিক কত সময় ধরে অতিরিক্ত কাজ করেছে তা সহজেই নির্ণয় করা যায়। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো এই লাইনটা ইম্পর্টেন্ট। তবে কারখানায় শ্রমিকরা সংখ্যা বেশি হলে প্রত্যেক বিভাগ বা উৎপাদন কেন্দ্রের জন্য আলাদা আলাদা বোর্ডের ব্যবস্থা করা হয়, যাতে করে আসা যাওয়া সময় শ্রমিকদের অনাবশ্যকভাবে কারখানার প্রবেশদ্বারে অপেক্ষা করতে না হয়। ঠিক আছে, তো দেখো এবার আসছে একটু এটা দেখে নেবে। হাতে কলমে হাজিরা রাখার পদ্ধতি হিসেবে এই পদ্ধতিটি স্বীকৃত হলেও শ্রমিকদের এখানে কোনো স্বাক্ষর করার প্রয়োজন হয় না। হাজিরার তথ্য লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত কর্মী যাবতীয় নথিভুক্ত কাজ করে, ফলে হাজিরা খাতা পদ্ধতির মতো এক্ষেত্রে নিরপেক্ষ শ্রমিকদের বিশেষ কোনো অসুবিধা হয় না। তবে হাজিরা খাতা পদ্ধতির মতো এই পদ্ধতিও বেশ সহজ। তাছাড়া যেসব কারখানায় শ্রমিকের সংখ্যা খুব বেশি নয় সেখানে উপযোগী। তাহলে এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে এরম আসতে পারে কোয়েশ্চেন যে যেখানে কারখানার আয়তন খুব ছোট, তো সেখানে কোন কোন পদ্ধতি ইউজ করা হয়, তখন তোমাদের এটা আর ওই হাতে কলম যেটা পড়লাম ওটা হবে। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো কি বলেছে, এই পদ্ধতিতে খরচ অনেক বেশি। খরচ বেশি হওয়া ছাড়াও এই পদ্ধতির বেশ কিছু অসুবিধা রয়েছে। তো অসুবিধাগুলো দেখো একটু দেখে নিতে হবে। যেটা বললাম একটু আগে, যে কোনো শ্রমিক অনুপস্থিত থাকলেও তার হয়ে অন্য কেউ এই ধাতুর চাকতি নিয়ে বাক্সে রেখে দিতে পারে, তাই তো, এবং তাকে উপস্থিত হিসেবে গণ্য করার চেষ্টা করতে পারে। এই ক্ষেত্রে হাজিরার কাজে নিযুক্ত কর্মীকে সঠিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করতে হবে। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে নেক্সট ডিসঅ্যাডভান্টেজ। শ্রমিকদের সঙ্গে হাজিরার প্রকৃত সময় নিয়ে হাজিরার কাজে নিযুক্ত কর্মীর অনাবশ্যক ঝামেলা হতে পারে, কেননা হাজিরার কাজে নিযুক্ত এই শ্রমিক ভুল করে হাজিরার প্রকৃত সময় লিপিবদ্ধ নাও করতে পারে, কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে শ্রমিকদের হাজিরার সময় বেশি বা কম দেখাতে পাবে, কোনো শত্রুতা থাকলে। ঠিক আছে, তো তখন একটা প্রবলেম হতে পারে।
তারপর দেখো লিখেছে হাজিরার কাজে নিযুক্ত কর্মী ছদ্ম বা অনুপস্থিত শ্রমিকদের মানে প্রক্সি যেটা দেয় হাজিরা দেখিয়ে মজুরির বিল প্রস্তুত করতে পারে এবং সেই মজুরির অর্থ যে কোনো প্রকারে আত্মসাৎ করার চেষ্টা করতে পারে। তো এটাও হলো। তো দেখো তারপর এবার কি বলেছে, যাই হোক হাতে কলমে সময় লিখনের পদ্ধতিগুলো সার্বিকভাবে সহজ হলেও এবং রক্ষণাবেক্ষণের ব্যয় কম হলেও এই পদ্ধতিগুলোর অসুবিধাও রয়েছে। ঠিক আছে, তো দেখো বলেছে ফলে অধিকাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিশেষ করে সেই সব প্রতিষ্ঠান যেখানে একসঙ্গে অনেক শ্রমিক কাজ করে, সেই সব ক্ষেত্রে হাতে কলমে সময় লিখনের পরিবর্তে যান্ত্রিক উপায়ে সময় লিখন করা অধিক সুবিধাজনক। তাহলে এটা একটু দেখে নেবে, ইম্পর্টেন্ট লাইন এটা। ঠিক আছে, কিন্তু দেখো বলেছে এই যে যান্ত্রিক পদ্ধতিতে করলে আমাদের খরচাটা অনেকটা বেশি পড়বে। ঠিক আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যয় কমাতে থাকে এবং গড়ে রক্ষণাবেক্ষণের ব্যয় একসময় হাতে কলমে সময় লিখন পদ্ধতির চাইতেও কমে যায়। তো এবার আসছে দেখো যান্ত্রিক উপায়ে সময় লিখনের ঘড়ি পদ্ধতি, মানে টাইম রেকর্ডিং ক্লক আন্ডার মেকানিক্যাল মেথড। তাহলে এবার থেকে ঢুকলো যান্ত্রিক পদ্ধতি। ঠিক আছে, তো দেখো হ্যাঁ, এই পদ্ধতিতে প্রত্যেক শ্রমিককে একটি করে সময়সূচক কার্ড মানে টাইম কার্ড দেওয়া হয়। তাহলে এরকমও প্রশ্ন আসতে পারে যে এটা কোন পদ্ধতিতে করা হয়, সময়সূচক কার্ড দেওয়া হয়। সাধারণত প্রতি সপ্তাহের হাজিরা আলাদা আলাদাভাবে, এটা তোমরা দেখে নেবে কীরকম কী ভেতরের ডিটেলসটা আছে। ঠিক আছে, ওটা আমি আর বলছি না, এমনিতেই অনেকগুলো পার্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই, একটু ভালো করে আলোচনা না করে দিলে তোমাদের পরে প্রবলেম হবে। এই যে এই ভেতরের প্রসেসটা তোমরা ভালো করে দেখে নেবে কিভাবে কি হচ্ছে গল্পের মতন। ঠিক আছে, আচ্ছা, তো এবার দেখো কি বলেছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সময়সূচক কার্ডকে সময় ও মজুরি প্রদানের সম্মিলিত কার্ড হিসেবেও ব্যবহার করা হয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট গেল। ঠিক আছে, এই যে এবার আসছে দেখো, এই যান্ত্রিক পদ্ধতিতে সময় লিখনের সবচাইতে বড় সুবিধা হলো এই যে এই পদ্ধতিতে শ্রমিকের সঙ্গে হাজিরা কর্মীর কাজের সময় নিয়ে কোনো ঝামেলার অবকাশ থাকে না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, কেননা এক্ষেত্রে হাজিরা কর্মী নিজের হাতে কাজের সময় নথিভুক্ত করে না। এটা হলো। আচ্ছা দেখো বলেছে এবার, কিন্তু এ কথা ভুললে চলবে না যে যন্ত্রটি সময় লিখনের কাজটি স্বয়ংক্রিয়ভাবে করলেও এই পদ্ধতির পুরোটাই স্বয়ংক্রিয় নয়। ফলে এই পদ্ধতিটিও ত্রুটিমুক্ত নয়। যেমন অসুবিধাগুলো দেখো, নির্দিষ্ট শ্রমিকের অনুপস্থিতি সত্ত্বেও কোনো শ্রমিক তার কার্ডটি সময় ছাপিয়ে নেওয়ার সুযোগ নিতে পারে। তো এরকম এটা বলবে যে এটা কোন পদ্ধতির অসুবিধা। ঠিক আছে, তো তখন তোমাদের রাইট দিতে হবে হচ্ছে এই যে যান্ত্রিক উপায় যেটা আমরা আলোচনা করছি, সময় লিপিবদ্ধকরণের ঘড়ি পদ্ধতি। তারপর দেখো এবার বলেছে তাছাড়া কোনো শ্রমিক দেরি করে এলে কিংবা কারখানা থেকে আগে চলে গেলে তার হয়ে অন্য কেউ কারখানার নির্ধারিত সময় সবার অগোচরে মানে যাতে কেউ না দেখতে পারে তখন কার্ডটিকে অন্য সময় ছাপিয়ে নিতে পারে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কি বলেছে, সময় লিখনের যন্ত্রটি বিকল হলে সময় লিখনের ঘড়ির মাধ্যমে তার হাজিরার সময় রাখা সম্ভব নয়। ঠিক আছে, তারপর দেখো বলেছে সময় লিখন ঘড়িটি সঠিক সময় না দিলে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করতে পারে। ঠিক আছে, নেক্সট আসছে দেখো এবার যান্ত্রিক উপায়ে সুসংহত সময় নথি পদ্ধতি, মানে ডায়াল টাইম রেকর্ড আন্ডার মেকানিক্যাল মেথড। ঠিক আছে, তো দেখো এবার কি বলেছে, সুসংহত সময় নথি পদ্ধতিতেও একটি যন্ত্র ব্যবহার করা হয় যে যন্ত্রের কেন্দ্রে একটি ঘড়ি থাকে এবং ঘড়িটির চারধারে একটি ঘূর্ণায়মান ডায়াল থাকে। এই ডায়ালে অনেকগুলো, এবার তোমরা ডিটেলসটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে,
নেক্সট দেখো, এই পদ্ধতিটি যেহেতু যন্ত্রের সাহায্যে যাবতীয় সময় লিখনের ব্যবস্থা করা হয়, ফলে তার নির্ভুলতা নিয়ে সাধারণত কোনো প্রশ্ন ওঠে না। এটা হয়ে গেল, দ্রুততার সাহায্যে কাজটা করা যায়। এবার দেখো আসছে এখনকার আধুনিক যে সিস্টেম, অর্থাৎ যান্ত্রিক উপায় বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি, যেখানে কি করা হয় না, কারখানার মেন যে মূল প্রবেশদ্বারের কাছে হাজিরার অফিস থাকে, মূলত সেইখানেই একটি বায়োমেট্রিক যন্ত্র রাখা হয়। ঠিক আছে, ওখানে বায়োমেট্রিক মানে নয় আঙ্গুলের স্ট্যাম্প, মানে আঙ্গুলের ছাপ বা চোখের কিংবা মুখের প্রতিচ্ছবির উপর ভিত্তি করে হাজিরার নথিভুক্তির কাজ সম্পন্ন করতে হয়। ঠিক আছে, এটা কখন করা হয় জানো তো, যখন শ্রমিকরা কারখানায় ঢোকে আর যখন বেরোয়, যেটা লগ ইন লগ আউট টাইম। এই যে দেখো বলেছে, বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই হাতের আঙ্গুলের ছাপ ব্যবহার করে এই হাজিরা পদ্ধতি অবলম্বন করা হয়। এই পদ্ধতিটি খুবই সহজ এবং খুবই কম সময়ে এক্ষেত্রে হাজিরার নথিভুক্তির কাজটি করা সম্ভব হয়, কিন্তু ব্যয়ও করতে হবে এটাতে কিছুটা, না হলে হবে না। তাহলে ছোট আকারের প্রতিষ্ঠানে এটা সম্ভব না, এটা ইম্পর্টেন্ট। এবার আসছে দেখো সময় আরক্ষণ, মানে টাইম বুকিং। সময় আরক্ষণ তাহলে দেখো কি বলেছে না, বলতে একজন শ্রমিক প্রত্যেকটি কাজ, প্রক্রিয়া কিংবা উৎপাদনের জন্য যে পরিমাণ সময় ব্যয় করেছে তার নির্ধারণ। অন্যভাবে বলা যায়, কোনো একজন শ্রমিক তার কারখানায় থাকার সময় কোন কোন কাজের জন্য, এই যে এইটাই আন্ডারলাইন করবে, কোন কোন কাজের জন্য কত সময় ব্যয় করছে, এটাকেই বলা হয় টাইম বুকিং বা সময় আরক্ষণ। ঠিক আছে, এই যে দেখো তাহলে বলেছে সময় লিখন, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে সময় লিখন পদ্ধতির মাধ্যমে একজন শ্রমিক নির্দিষ্ট কোন দিনে, সপ্তাহে বা মাসে মোট কত ঘন্টা কারখানায় ছিল তার বিবরণ পাওয়া যায়, কিন্তু তার এই কারখানায় থাকাকালীন কোন কোন কাজের জন্য কতটা ব্যয় করেছে সময়, বা কতটুকু সময় সে বিশ্রাম নিয়েছে, বা কতটুকু সময় অলসভাবে বা অন্যান্য কারণে টাইমটাকে স্পেন্ড করেছে, সেইগুলো জানা যায় না। তো এই সমস্ত ব্যবস্থার জন্য কি দরকার না, দেখো একটা কাজের বিবরণী বা জব কার্ড বা সময়ের বিবরণী দরকার। ঠিক আছে, তো দেখো এবার সেটার আমরা উদ্দেশ্যগুলো পড়ব। সময়ের সদ্ব্যবহার করা যাবে। ঠিক আছে, সময় আরক্ষণের উদ্দেশ্যের মধ্যে পড়ছে। তারপর দেখো প্রতিটি কাজের মজুরি তাহলে নির্ণয় করা যাবে আলাদা আলাদাভাবে, প্রতিটি কাজের উৎপাদন ব্যয় নির্ণয় করা যাবে। ঠিক আছে, তারপর দেখো বলেছে উপরিব্যয় বন্টন। শ্রমিকদের মজুরি প্রদান করা হয়েছে, অথচ শ্রমিকরা সরাসরিভাবে কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল না কিংবা অলসভাবে কাজের অভাবে তাদের বসে থাকতে হয়েছে, এই মতাবস্থায় শ্রমিকদের প্রদত্ত মজুরিকে উপরিব্যয় হিসেবে ধরা হয়। হয়ে গেল। তারপর দেখো আসছে নাম্বার 4, শ্রমিকদের দক্ষতা যাচাই করা যাবে খুব সহজেই। ঠিক আছে, যে কে কোন কাজে কতটুকু সময় নিয়েছে, যে যত কম সময় লাগবে তার তত ভালো এফিসিয়েন্সি হবে, পারফরমেন্স তত ভালো হবে। তারপর দেখো বলেছে অনুৎপাদক বা অলস কাজের সময় দেখা যাবে ভালো করে। এগুলো কিন্তু অবজেক্টিভসগুলো পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রদেয় ও বোনাসের পরিমাণ নির্ণয়, যে যত কাজের জন্য কত সময় নিয়েছে সেরকম অনুযায়ী যত কম সময় বেশি কাজ করেছে এরমভাবে তাদেরকে বোনাসও দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো আজকের আমি ভিডিওটাতে এই অবধি রাখলাম। নেক্সট দিন থেকে তোমাদের সাথে এই যে সময় আরক্ষণের বিভিন্ন পদ্ধতি, এটা থেকে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা। তোমরা যদি আজকে আমাকে সাপোর্ট না দেখাও তাহলে আমি কিন্তু এই ভিডিওগুলো বানানোর আগ্রহটা পাবো না। ঠিক আছে।